আমরা অনেকবার বলে এসেছি যে এই কোর্সে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে মেশিন কোডে কনভার্ট করা যায় সেটা শিখব। সো মেশিন কোডে কনভার্ট করার আগের স্টেপটা হচ্ছে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করা। সো প্রথমেই আমরা কোন একটা হাই লেভেল কোড, দেখেন এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ একটা কোড দেওয়া আছে, এই লাইনটা হচ্ছে সি প্রোগ্রামিং এ লেখা হয়েছে। সো এই লাইনটা আসলে আমরা কিভাবে অ্যাসেম্বলি কোডে ট্রান্সফার করব সেইটা এখন দেখব। আর তারপরে আমরা দেখব হচ্ছে এই অ্যাসেম্বলি কোড থেকে মেশিন কোডে কিভাবে কনভার্ট করে, বাট ইট ইজ দ্য লেটার পার্ট। সো এটা পরে, প্রথমে আমরা দেখব কিভাবে অ্যাসেম্বলি কোডে ট্রান্সফার করব। সো অ্যাসেম্বলি, একবার পিওর অ্যাসেম্বলিতে যাওয়ার আগে আমরা একটা জিনিস শিখে নেব, সেটা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। থ্রি অ্যাড্রেস কোডটা কি? এটা সাজেস্ট করে যে একটা লাইনে তিনটার বেশি অপারেন্ট থাকতে পারবে না। অপারেন্ট অপারেন্ট থাকতে পারবে না। সো অপারেন্ট জিনিসটা কি? লেটস সে a is equal to b plus c. সো এইটা একটা অপারেন্ট, এইটা একটা অপারেন্ট, এইটা একটা অপারেন্ট। আর এইগুলা এইগুলা হচ্ছে কি? এগুলো হচ্ছে অপারেটর। ঠিক আছে, অপারেটর অ্যান্ড অপারেন্ট। সো এবিসি হচ্ছে অপারেন্ট, আর এই যে সাইনগুলো আছে এগুলো অপারেটর। সো দেখেন তো এখানে অপারেন্ট হাইয়েস্ট কয়টা আছে? হাইয়েস্ট কিন্তু দেখবেন তিনটা থাকবে। আবার এরকম হতে পারে a is equal to b plus 2। সো এখানেও কিন্তু দেখেন অপারেন্ট কিন্তু হাইয়েস্ট তিনটাই আছে। সো এই জন্য এটাকে বলছে থ্রি অ্যাড্রেস কোড। ওকে, সো একদম পিওর অ্যাসেম্বলিতে যাওয়ার আগে আমরা একটা সুডো অ্যাসেম্বলি ফরম্যাট কিভাবে হয় একটু বোঝার চেষ্টা করি। তো এই যে কোডটা, এই কোডটা থেকে আমরা অ্যাসেম্বলি কোড জেনারেট করার ট্রাই করি। তো আমরা বললাম না যে এখানে হাইয়েস্ট তিনটা অপারেন্ট থাকতে পারবে সব মিলিয়ে। তো আমরা প্রথমে এই পুরো ইনস্ট্রাকশনটাকে এমনভাবে ডিভাইড করব যাতে প্রত্যেক লাইনে আমাদের তিনটার বেশি অপারেশন না লাগে। তো দেখেন তো, আমরা এতটুকু যদি আলাদা করে ফেলি তাহলে এতটুকু কি অ্যাড করছি না? এই যে, সো আমরা লিখলাম অ্যাড। অ্যাড লিখে এই জি আর এইচ আমরা অ্যাড করে ফেলবো। অ্যাড করে কোথায় রাখবো? লেটস সে আমরা এটাকে একটা কমেন্ট দিয়ে হচ্ছে বুঝিয়েই ফেলি যে টি জিরো মানে হচ্ছে টেম্পোরারি জিরো। তো এটা টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতরে জি প্লাস এইচ রাখবো। সো এটা কি টি জিরোর ভিতরে যাচ্ছে, সো আমরা এখানে টি জিরো লিখে দেবো। সো এই জিনিসটা আসলে কি মিন করছে? টি জিরো ইকুয়ালস টু জি প্লাস এইচ। কেন? কারণ এখানে অ্যাড বলা আছে। এবার দেখেন আরেকটা জিনিস কিন্তু আছে, এইটাকেও কিন্তু আমরা চাইলে আলাদা করে ফেলতে পারি। সো এইটাকে আমরা কি করলাম, অ্যাড আই আর জে অ্যাড করব, করে রাখা যাক টি ওয়ানে। তাহলে এটারও কমেন্ট লিখে ফেলি। সো টি ওয়ান ইকুয়ালস টু কি হবে? আই প্লাস জে। এখন দেখেন তো, এই বড় এতটুকু পার্ট আর এতটুকু পার্ট, এই পার্টটা হচ্ছে টি জিরো, এই পার্টটা হচ্ছে টি ওয়ান। তাহলে দেখুন তো, টি জিরো থেকে টি ওয়ান মাইনাস করলেই এফ পাওয়া যাচ্ছে। তাহলে এখানে মাইনাস করছি, তার মানে সাবট্রাক্ট করছি। সো আমরা এখানে লিখবো সাব। কোনটা থেকে কোনটা? টি জিরো থেকে টি ওয়ান। সো টি জিরো থেকে টি ওয়ান করে রাখছি কোথায়? এবার কিন্তু আর কোনো টেম্পোরারি ভ্যারিয়েবলের দরকার নেই, এবার কিন্তু আমরা ডিরেক্ট এফ এর ভিতরে রাখলেই চলবে। সো আমরা এটা এফ এর ভিতরে রেখে দিলাম। সো এইটা কি মিন করছে? এফ ইকুয়ালস টু টি নট মাইনাস টি ওয়ান। উপরে যেতে থাকলে দেখবেন টি ওয়ান নটের জায়গায় আসবে জি প্লাস এইচ, টি ওয়ানের জায়গায় আই প্লাস জে, তারপর দুইটা মাইনাস হয়ে এফ এ চলে যাচ্ছে। ব্যাস, এতটুকু যেটা আসলো এটাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি কোড। বাট একটু আগে আমরা বলেছি যে এইটা হচ্ছে একটা সুডো অ্যাসেম্বলি কোড। সুডো অ্যাসেম্বলি কোড কেন বলছি? কারণ এখানে দেখেন তো একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়েছি না? এই টেম্পোরারি ভ্যারিয়েবলগুলো কিন্তু আসলে কোনো একটা প্রসেসরের মধ্যে থাকতে পারবে না। এইগুলা কোনো একটা রেজিস্টার দিয়ে আমাদের রিপ্লেস করতে হবে।
এখন কোয়েশ্চেন আসতেই পারে যে হোয়াট ইজ রেজিস্টার। তো প্রত্যেকটা প্রসেসরের ভিতরে এইরকম কিছু রেজিস্টার ফাইল থাকে। কি থাকে? রেজিস্টার ফাইল। সো একটা যখন আপনি প্রসেসর দেখবেন, আমরা ওই যে মেমোরি সম্পর্কে জানি, কিন্তু মেমোরি কি? প্রথমে হচ্ছে আমাদের একেবারে যেগুলো আমরা এসডিডি, তারপর এইচডিডি এসব বলি, এসএসডি মনে হয়, এসএসডি, তারপর এইচডিডি এগুলো বলি, এগুলো হচ্ছে একদম কি নিচের লেভেলের, যেগুলোর স্পিড একদম কম বাট স্টোরেজ অনেক বেশি। তার থেকে একটু বড় হচ্ছে কি র্যাম, তার থেকে একটু বেশি হচ্ছে ক্যাশ, আর তার থেকেও বেশি হচ্ছে রেজিস্টার। সো রেজিস্টারে স্পিড হয় সবচেয়ে বেশি আর ক্যাপাসিটি হয় সবচেয়ে কম। তো ক্যাপাসিটি কতটুকু সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে দেখছেন যে রেজিস্টার হচ্ছে থাকছে, এখন এইচডিডি এসডিডি এগুলোর মধ্যে তো একটা ক্যাপাসিটি থাকে। প্রথমে ক্যাপাসিটির কথা বলি। RISC-V আমরা ধরি যে রেজিস্টার থাকবে টোটাল 32টা, সরি, রেজিস্টার থাকবে টোটাল 32টা, X0 থেকে X31 পর্যন্ত। এই এক্স গুলো আসলে কি? এই 0 নাম্বার রেজিস্টারটাকে আমরা আসলে X0 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তারপর 31 নাম্বার যেটা, সেটাকে হচ্ছে X30, 32 নাম্বার যেটা X31। সো এইভাবে জিনিসটাকে আমরা নাম দিচ্ছি। সো আমাদের এই পিসির ভিতরে রেজিস্টার কিন্তু এই কিসের ভিতর থাকে? প্রসেসরের ভিতরেই থাকে। সো এই রেজিস্টারের যে ফাইলটা থাকবে সেইখানে এরকম 32টা কি থাকবে? রেজিস্টার থাকবে। আর আমরা জানি না যে প্রত্যেকটা রেজিস্টারের ভিতরে কিছু কিছু সাইজ থাকে, মানে ওই রেজিস্টারটা কতটুকু ডেটা হোল্ড করতে পারে। সো ওই রেজিস্টারটা হাইয়েস্ট 64 বিট ডেটা হোল্ড করতে পারবে। আগে যে মিপস যে আর্কিটেকচার করতাম সেখানেও 32টা রেজিস্টারই থাকতো, বাট ওখানে জিনিসটা হতো হাফ, সেইখানে জাস্ট 32 বিট হতো। ঠিক আছে? সো একটা রেজিস্টারের মধ্যে জাস্ট 32 বিট ডেটা থাকতে পারতো। সো এই 32 বিট যেই ডেটা সেটাকে আমরা বলতাম ওয়ার্ড। ওকে, সো 32 বিট ডেটা মানে কি? ওয়ার্ড। বাট রিস্কে কি 64 বিট থাকছে না? তার মানে কি এটা ওয়ার্ডের ডাবল। সো এটাকে আমরা জাস্ট বলবো ডাবল ওয়ার্ড, সিম্পল অ্যাজ ইট ইজ। তো আমাদের কি হলো যে মিপসে 32 বিট থাকায় সেটাকে আমরা বলতাম ওয়ার্ড, আর রিস্কে 64 বিট থাকায় এটাকে বলছি আমরা ডাবল ওয়ার্ড। ওকে, এইবার এই যে আমাদের এই পাশে কিছু ইনফরমেশন আছে। সো ইনফরমেশনগুলো কি এইগুলো একটু আমরা এবার বোঝার চেষ্টা করি। সো আমাদের এই পর্যন্ত যে জিনিসগুলো ক্লিয়ার হলো সেগুলো আমরা আরেকবার বলে নেই। যে সিপিইউ এর ভিতরে রেজিস্টার ফাইল থাকে, সেই রেজিস্টার ফাইলের ভিতরে টোটাল 32টা রেজিস্টার থাকে, আর প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে 64 বিট ডেটা আমরা রাখতে পারি। এটাকে আমরা বলি হচ্ছে ডাবল ওয়ার্ড। 64 বিট ডেটাকে বলি ডাবল ওয়ার্ড। ওকে, এখন দেখেন প্রত্যেকটা যে রেজিস্টার বললাম না, X0 দিয়ে আমরা একটা রেজিস্টারকে ডিনোট করি। সো এরকম হচ্ছে 32টা আছে X0 থেকে X31। প্রত্যেকটা রেজিস্টারেরই কিছু নির্দিষ্ট কাজ আছে। সো কাজ, এই কাজগুলা কি সেগুলো একটু জেনে নিই। প্রথম জিনিস হচ্ছে X0 কি বলছে? কনস্ট্যান্ট ভ্যালু 0। X0 এর মধ্যে সবসময় অল 0 থাকবে, টোটাল 64টা 0। সো 64টা 0 মানে কি? টোটাল মানে তো 0ই বোঝায়। আর এই 0টা সবসময় কনস্ট্যান্ট থাকবে, আপনি কখনোই X0 এর ভ্যালু অল্টার করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। সো X0 এর ভ্যালু অলওয়েজ 0 থাকে, সেটাকে চেঞ্জ করা পসিবল না। এটার একটা ইউজ কেস আছে, আমরা ইউজ কেসটা সম্পর্কে 2-3টা ভিডিও পরেই জানবো। তারপর X1 হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। সো আমরা যে ফাংশন ইউজ করি, ফাংশনে কি রিটার্ন করে দেই, তো কোথায় রিটার্ন করতে হবে সেটা বলা থাকে হচ্ছে এই X1 এর ভিতরে।
তারপর x2 কি বলছে, স্ট্যাক পয়েন্টার। আমরা ফাংশন ইউজ করলে তার মধ্যে প্যারামিটার পাস করি না, সো এই প্যারামিটারের ভ্যালুগুলা x2 এর ভিতরে থাকে। তারপর গ্লোবাল যে ভ্যারিয়েবল সেগুলা x3 এর ভিতরে থাকে, x4 এ হচ্ছে থ্রেড পয়েন্টার, এগুলা হচ্ছে খুব একটা লাগে না, এই তিনটা মনে রাখবেন। তারপর এইটা লাগবে, এইটা কি বলছে, টেম্পোরারি ভ্যালু। ওই যে আমরা বলছিলাম না t0 t1 টেম্পোরারি যে ভ্যারিয়েবলস গুলো রাখছিলাম, তো সেইগুলো আমরা x5 থেকে x7 আর x28 থেকে x31 এই রেজিস্টারগুলোতে রাখতে পারবো। তারপর x8 এ হচ্ছে ফ্রেম পয়েন্টার, এটা খুব একটা দরকার নেই। তারপর সেভড রেজিস্টার্স, এটা দেখছেন টেম্পোরারি ভ্যারিয়েবলস, এটা কিন্তু কোনো মানে আপনি ফাংশন থেকে বের হলে এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে বা আপনাকে হচ্ছে ম্যানুয়ালি ডিস্ট্রয় করে ফেলতে হবে। বাট সেভ যে রেজিস্টার, সেইগুলা আমরা স্ট্যাকের মধ্যে এমনভাবে সেভ করে রাখি যাতে পরবর্তী রেফারেন্স করার জন্য আমরা আবার ইউজ করতে পারি। সো এইগুলো আমরা কোথায় রাখবো, x9 আর x18 থেকে 27 পর্যন্ত। সো এটাও একটু মনে রাখতে হবে। দেন ফাংশন আর্গুমেন্টস, ওই যে বলছিলাম ফাংশনে আমরা আর্গুমেন্ট পাস করলে কোথা থেকে করব, এন্ড রেজাল্টটা কোথায় রাখবো। সো মনে রাখবেন x10 এ সবসময় রেজাল্টটা রাখতে হয়, আর বাকি সব আর্গুমেন্টগুলো আপনারা বাকি যে এতগুলা এইটাও কিন্তু ফাংশন আর্গুমেন্টস দুইটাই। সো এই 11 অথবা 12 থেকে 17 পর্যন্ত রাখবেন, আর রেজাল্টটা মাস্ট বি x10 এ রাখবেন। সো এই কয়েকটা জিনিস একটু আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। সো দেখবেন যে অনেক সময় আপনাদের কোড লেখার সময় একটু মনে রাখতে হচ্ছে যে কোথায় কোনটা দিব। সো এই নাম্বারগুলা একটু মনে রাখবেন, জাস্ট একটু প্র্যাকটিস করলেই মনে হয়ে যাবে। সো যেহেতু আমরা হচ্ছে রেজিস্টার দিয়ে শিখে ফেললাম, সো এখন আমাদের সুডো অ্যাসেম্বলি না, আমরা একদম পিওর অ্যাসেম্বলিতে ট্রান্সফার করে ফেলতে পারবো। সো আগে আমাদের যেই কোডটা আমরা পেয়েছিলাম এই কোডটা নিয়ে আসি। এই কোডটাতেই আমরা কি করব, এইবার আসল একবারে পিওর ফরম্যাটে লেখার চেষ্টা করব। সো দেখেন তো, এখানে হচ্ছে কিছু রেজিস্টার নাম্বার দিয়ে দেওয়া আছে, যে যে এফ এর ভ্যালু এটা x19 এ আছে, জি এর ভ্যালু x20 তে আছে। এগুলা কি জিনিস, ওই যে 19 নাম্বার, 19 না তো এটা আসলে 20 নাম্বার রেজিস্টার। কারণ এক নাম্বার রেজিস্টার কি x0 তে থাকে, দুই নাম্বার রেজিস্টার x1 এ থাকে, তার মানে আসলে 20 নাম্বার রেজিস্টারটা x19 এ আছে। সো x19 এ f, x21 এ h, এইভাবে করে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু এই রেজিস্টারগুলোতে সেভ করা আছে। এখন আমাদের কাজ হবে জাস্ট এইগুলাকে রিপ্লেস করে দেওয়া। সো আমরা রিপ্লেস করে দিই। তাহলে প্রথমে হচ্ছে জিটাকে রিপ্লেস করি, জি এর জায়গায় লিখবো হচ্ছে x20 লিখে ফেললাম। তারপরে এইচ এর জায়গায় কি লিখবো, x21। তারপর আই এর জায়গায় কি লিখবো, আই এর জায়গায় লিখবো হচ্ছে x22। তারপরে জে এর জায়গায় লিখবো হচ্ছে x23। ওকে, এখন দেখেন এই রেজিস্টার তো আমাদের লাগছে না, এটা তো আমরা বুঝে ফেলেছি। এইবার দেখেন এই যে টেম্পোরারি ভ্যারিয়েবলগুলো, টেম্পোরারিগুলোও তো আমাদের কোথাও একটা রাখতে হচ্ছে। আমরা কোথায় রাখবো, দেখেন তো টেম্পোরারিগুলোর জন্য কোনটা কোনটা ছিল, x5 থেকে 7, আবার 28 থেকে 31। সো আমরা 5 থেকে 7 এর মধ্যে কিছু একটা নিলেই চলবে। সো আমরা এখানে t0 কে x5 দিয়ে রিপ্লেস করে ফেললাম, আর t1 কে x6 দিয়ে রিপ্লেস করে ফেললাম। তাহলে কি নিচের এই ভ্যালুগুলোকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে। সো এটা হয়ে যাবে x5 অ্যান্ড এটা হয়ে যাবে x6, সরি x6। দেন ফাইনালি আমাদের যে এফটা থাকলো, এই এফটাও রিপ্লেস করতে হবে কি দিয়ে, এই যে 19। সো x19 ডান। তো এইটাই হচ্ছে আমাদের পিওর ফরম্যাটের অ্যাসেম্বলি কোড।